নমস্কার। আজ ২৭ নম্বর চিঠিরই দ্বিতীয় পর্ব পাঠ করছি। আগের দিন বলেছিলাম চিঠিটি বড়, মিস্টার স্টার্ডিকের লেখা। স্বামীজি এখানে অনেকগুলো সূক্ষ্ম বিষয়ের অবতারণা করছেন, তাই এটি দুটি পর্বে ভাগ করে পাঠ পড়ছি। এখন অদ্বৈতবাদীর মতে আত্মার যাওয়া আসা নাই, আর এই যে সব বিভিন্ন লোক বা জগতের স্তরসমূহ, এগুলি আকাশ ও প্রাণের নানাবিধ মিশ্রণে উৎপন্ন মাত্র। অর্থাৎ সর্বনিম্ন বা অতি স্থূল স্তর হচ্ছে আদিত্য লোক বা এই পরিদৃশ্যমান জগৎ। এখানে প্রাণ জড়শক্তি রূপে ও আকাশ স্থূলভূত রূপে প্রকাশ পাচ্ছে। তারপর হচ্ছে চন্দ্রলোক, তা আদিত্যলোককে ঘিরে আছে। আমাদের এই চন্দ্র একেবারেই নয়, এ দেবগণের আবাসভূমি। অর্থাৎ এখানে প্রাণ মনুষ্যশক্তি রূপে এবং আকাশ তন্মাত্র বা সূক্ষ্মভূত রূপে প্রকাশ পাচ্ছে। এরও ওপরে বিদ্যুল্লোক, অর্থাৎ এমন এক অবস্থা যেখানে প্রাণ আকাশের সঙ্গে প্রায় অভিন্ন বললেই হয়। আর তখন বলা কঠিন যে বিদ্যুৎ জিনিসটা জড় না শক্তি। তারপর ব্রহ্মলোক, সেখানে প্রাণও নেই, আকাশও নেই। সেখানে এই উভয়ই মূল মন বা আদ্যাশক্তিতে সম্মিলিত হয়েছে। আর এখানে প্রাণ বা আকাশ না থাকায় ব্যষ্টি জীব সমস্ত বিশ্বকে সমষ্টিরূপে অথবা মহতের বা বুদ্ধির সংহতি রূপে কল্পনা করে। একেই পুরুষ বলে বোধ হয়। ইনি সমষ্টি আত্মাস্বরূপ, কিন্তু ইনিও সেই সর্বাতীত নিরপেক্ষ সত্তা নন, কারণ এখানেও বহুত্ব রয়েছে। এইখান থেকেই জীব শেষে তার চরম লক্ষ্যস্বরূপ একত্বকে অনুভব করে। অদ্বৈত মতে জীবের আসা যাওয়া নেই। এই দৃশ্যগুলি ক্রমান্বয়ে জীবের সামনে আবির্ভূত হতে থাকে, আর এই যে বর্তমান দৃশ্য জগৎ দেখা যাচ্ছে, তাও এই রূপেই সৃষ্ট হয়েছে। সৃষ্টি ও প্রলয় অবশ্য এই ক্রমেই হয়ে থাকে, তবে প্রলয় মানে পূর্বাবস্থায় ফিরে যাওয়া, আর সৃষ্টি মানে বাইরে নিক্ষিপ্ত হয়ে আসা। আর যখন প্রত্যেক জীব কেবল নিজের নিজের জগৎ মাত্র দেখতে পায়, তখন ওই জগৎ তার বন্ধন অবস্থার সঙ্গে সঙ্গে সৃষ্ট হয় এবং তার মুক্তির সঙ্গে সঙ্গে চলে যায়, যদিও অন্যান্য বদ্ধ জীবের পক্ষে ওই জগৎ থেকে যায়। নাম রূপ হচ্ছে জগতের উপাদান। সমুদ্রের একটা তরঙ্গকে ততক্ষণই তরঙ্গ বলি যতক্ষণ তা নাম রূপের দ্বারা সীমাবদ্ধ। তরঙ্গ শান্ত হলে তা সমুদ্রই হয়ে যায়, আর সেই নাম ও রূপ তখনই চিরকালের মতো অন্তর্হিত হয়। সুতরাং যে জলটা নামরূপের দ্বারা তরঙ্গাকারে পরিণত হয়েছিল, সেই জল ছাড়া তরঙ্গের নাম রূপের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। অথচ নামরূপকেও তরঙ্গ বলা চলে না। তরঙ্গ জলে পরিণত হলেই নামরূপ ধ্বংস হয়ে যায়। তবে অন্যান্য তরঙ্গগুলির অন্যান্য নামরূপ থাকে বটে। এই নামরূপকেই বলে মায়া, আর জলই ব্রহ্ম। তরঙ্গ জল ছাড়া আর কিছুই ছিল না, অথচ তরঙ্গরূপে তার নামরূপ ছিল। আবার এই নামরূপ এক মুহূর্তের জন্য তরঙ্গ থেকে পৃথকভাবে থাকতে পারে না, যদিও জল স্বরূপে সেই তরঙ্গটি চিরকালই নামরূপ থেকে পৃথক থাকতে পারে। কিন্তু যেহেতু তরঙ্গ থেকে নামরূপকে কখনোই পৃথক করা চলে না, সেই হেতু তারা যে আছে তা বলা যেতে পারে না, কিন্তু তারা একেবারে যে শূন্য তাও নয়। একেই বলে মায়া। আমি এই সকল ভাবকে সাবধানে রূপ দিতে চাই। তুমি নিশ্চয়ই এক নিমেষেই বুঝে নেবে আমি ঠিক পথ ধরেছি। মন, চিত্ত, বুদ্ধি ইত্যাদি তত্ত্ব আরও ভালো করে দেখাতে গেলে শারীরবিজ্ঞান অর্থাৎ ফিজিওলজি আরও বেশি করে আলোচনা করতে হবে। উচ্চতর ও নিম্নতর কেন্দ্রগুলির সম্বন্ধে আলোচনা করতে হবে। তবে আমি এখন এ বিষয়ে এমন স্পষ্ট আলোক দেখতে পাচ্ছি যা সমস্ত ভোজবাজি থেকে মুক্ত। আমি শুষ্ক সুকঠিন মুক্তিকে প্রেমের মধুরতম রসে কোমল করে, তীব্র কর্মের মশলাতে সুস্বাদু করে এবং যোগের পাকশালায় রান্না করে পরিবেশন করতে চাই, যাতে শিশুরা পর্যন্ত তা হজম করতে পারে। আমার আশীর্বাদ ও ভালোবাসা জানবে। ইতি তোমাদের বিবেকানন্দ। অপূর্ব চিঠিটি। এই জায়গাটা বারবার পড়তে ইচ্ছে করে। আমি শুষ্ক সুকঠিন মুক্তিকে প্রেমের মধুরতম রসে কোমল করে, তীব্র কর্মের মশলাতে সুস্বাদু করে এবং যোগের পাকশালায় রান্না করে
পরিবেশন করতে চাই, যাতে শিশুরা পর্যন্ত তা হজম করতে পারে। ওং নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকের পাঠ সম্পূর্ণ হলো। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।